ঐক্যমত্য কমিশনের সঙ্গে চলছে রাজনৈতিক দলের দ্বিতীয় দফার সংস্কার আলোচনা। রাষ্ট্রের মূলনীতি সহ গুরুত্ব পাচ্ছে বিভিন্ন ইস্যু। প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে চলছে জামায়াতের বৈঠক। আলোচনায় প্রাধান্য পাচ্ছে নিবন্ধন সনদ প্রাপ্তি ও জাতীয় নির্বাচন। বিডিআর বিদ্রোহ দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের ফল বলছে পিলখানা হত্যাকাণ্ড জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। ভারপ্রাপ্ত ভরা মৌসুমেও মৌলভীবাজারে অস্থির চালের বাজার। বাড়তি 4 থেকে 5 টাকা মিল মালিকদের, সিন্ডিকেটই দায়ী দাবি ব্যবসায়ীদের। গাজা উপত্যকায় হামাসের অতর্কিত হামলায় নিহত 7 ইসরায়েলি সেনা। 24 ঘণ্টায় আইডিএফ এর নৃশংসতায় 86 ফিলিস্তিনি প্রাণহানি। এবং কলম্বো টেস্টে টসে জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ আবারও ব্যর্থ। এনামুল হক বিজয়, সাজ ঘরে ফিরলেন 0 রানে। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সঙ্গে রয়েছি আমি সাইন ইসলাম। এবার বিস্তারিত। 2 দিন বিরতির পর আবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেছে ঐক্যমত্য কমিশন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠকে আজ রাষ্ট্রের মূলনীতি, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের উচ্চকক্ষের নির্বাচন পদ্ধতি, এনসিসি কাঠামো, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি ও সংসদের নারীর প্রতিনিধিত্ব নিয়ে মতামত তুলে ধরে ঐক্যমত্য পৌঁছবে দুপক্ষ। দিনের আলোচনায় শুরুতে কমিশন সহ সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, রাষ্ট্র স্বার্থকে সবার উপরে রেখে রাজনৈতিক দলগুলোকে ছাড় দেওয়ার মানসিকতা দেখাতে হবে, যা জুলাই সনদ তৈরির জন্য জরুরি বলে মনে করেন তিনি। এর আগে গেল 22 জুন আলোচনা হলেও প্রধানমন্ত্রীর মেয়াদ ও রাষ্ট্রের মূলনীতি কোনো বিষয়ে একমত হতে পারেনি দলগুলো। এসব বিষয়ে দলীয় ফোরামে আলোচনার জন্য দলগুলোকে 2 দিন সময় দেয় কমিশন। ফলে রাষ্ট্রের স্বার্থ, জাতির স্বার্থকে ঊর্ধ্বে রেখে সকলে মিলে আমরা যেন অগ্রসর হতে পারি, সেটা আপনারা বিবেচনা করবেন। আমি বারবার বলেছি যে আপনারা সকলকে খানিকটা ছাড় দিতে হবে। ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় ধাপের আলোচনায় অংশ নিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সেখানে কথা বলছেন কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ তিনি তার বক্তব্য সম্পন্ন করেছেন এবং আজকের বৈঠকের যেই আলোচনার বিষয়গুলো, সেই আলোচনার বিষয়বস্তু নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়ে গেছে এবং প্রারম্ভিক বক্তব্যে আলী রিয়াজ অন্যান্য গত ধারাবাহিকভাবেই যেই বিষয়টি বারবার রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের মনে করিয়ে দিচ্ছেন যে 53 বছরের যে গণতন্ত্রকে প্রতিষ্ঠার যে সংগ্রাম চলছে এবং বিশেষ করে গেল 16 বছর ধরে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যেই ত্যাগ করতে হয়েছে দেশের মানুষকে, সেই ত্যাগের প্রতি সম্মান জানিয়ে হলেও এবং দেশের স্বার্থকে সবার ঊর্ধ্বে তুলে ধরে যাতে রাজনৈতিক দলগুলো ন্যূনতম যেই জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে তারা ঐক্যের জায়গায় এসে যেন জাতীয় ঐক্যমত্য কমিশনের যেই প্রস্তাবনাগুলো, সেই প্রস্তাবনাগুলোর ভিত্তিতে আলোচনা করে একটি ঐক্যমত্যের জায়গায় আসতে পারে, সেই আহ্বান কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ আজ আবারও পুনর্ব্যক্ত করেছেন। এবং আজকের যেই আলোচনার মূল বিষয়বস্তুগুলো, যেই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের যেই উচ্চকক্ষ কিভাবে গঠন করা হবে এবং এনসিসি জাতীয় সাংবিধানিক কাউন্সিল যেটি, সেই কাউন্সিলের নাম পরিবর্তন সহ সেটি গঠনের প্রক্রিয়া কেমন হতে পারে, রাষ্ট্রের যে মূলনীতি, সেই মূলনীতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়া রাষ্ট্রপতি নিয়োগ এবং সংসদে যে নারী প্রতিনিধিত্বের বিষয় আছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে রাষ্ট্র পরিচালনার মূলনীতির যে বিষয়টি, সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা শুরু হয়েছে। যদিও গেল 22 জুন প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে যেই আলোচনা, সেই অসম্পূর্ণ আলোচনা কিন্তু আজকে বিষয়বস্তুতে রাখা হয়নি এবং আজকে মূলত এই রাষ্ট্র পরিচালনার মূলনীতি নিয়ে আলোচনা শুরু হয়েছে এবং পরবর্তীতে এনসিসি এবং উচ্চকক্ষ বিশিষ্ট
যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে যে উচ্চকক্ষের গঠন, সেই গঠন প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং অধ্যাপক আলী রিয়াজ যেটি বলছেন যে অসম্পূর্ণ প্রত্যেকটি বিষয়ে আলোচনার মাধ্যমে একটা ঐকমত্যের জায়গা তৈরি করার চেষ্টা করা হচ্ছে, এবং যেহেতু সময় খুবই অল্প এবং এই জুলাইয়ের মধ্যেই চূড়ান্ত আর কি জুলাই সনদের চূড়ান্ত করতে চাওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে বারবার তাগিদ দিচ্ছেন তারা যেন তাদের ব্যক্তি স্বার্থ কিংবা দলীয় স্বার্থকে বিসর্জন দিয়ে যেন দেশের স্বার্থকে তুলে ধরেন, এমন বিষয়টি কিন্তু তারা বলছেন এবং ছাড় দেওয়ার মানসিকতার আহ্বান জানিয়েছেন। তো এই মধ্যাহ্ন বিরতিতে বিভিন্ন রাজনৈতিক দল তারা বের হয়ে তাদের মতামত জানাবেন, কোন কোন বিষয়ে তারা আলোচনা করলেন এবং আলোচনার জায়গাতে মত যেখানে ঐক্যমতের জায়গা তৈরি হয়েছে কিংবা দ্বিমতের জায়গাগুলো কোনগুলো, সেই বিষয়গুলো কিন্তু রাজনৈতিক দলগুলো জানাবে। তাদের কাছ থেকে সেই তথ্যগুলো জানতে পারলে আমরা আপনার মাধ্যমে দর্শকদের জানানোর চেষ্টা করব। শায়না, ঐকমত্য কমিশনের সঙ্গে চলছে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের আলোচনা। সে বিষয়ে বিস্তারিত নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাইফুল রিপন। প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছেন জামাতের নেতারা। এই নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শিউলি রায়। শিউলি, বৈঠকে জামায়াতের কোন কোন নেতারা অংশ নিয়েছেন এবং কি বিষয়ে আলোচনা চলছে জানতে পেরেছেন কিনা, বিস্তারিত নিয়ে আমাদের জানাবেন। শিউলি, আপনার সাথে আমরা কিছুক্ষণ পরে সংযুক্ত হচ্ছি। এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা 2025 এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা 2025-এর উদ্বোধন অনুষ্ঠানে কথা বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনূস। সরাসরি চলে যাচ্ছি সেখানে। এখন আমাদের হয়ে গেছে পুরোটাই উল্টা। সরকার ক্ষীণস্বরে মাঝে মাঝে মনে করিয়ে দিয়েছে অথবা আমরা আমাদের পরিবেশ, সরকার মাঝে মাঝে ক্ষীণস্বরে আমাদের মনে করিয়ে দিচ্ছে যে আমরা আমাদের পরিবেশ ধ্বংস করে ফেলছি। সাবধান হন। নাগরিকরা মনে করে যাচ্ছে পরিবেশটা একটা শৌখিন ব্যাপার। বিদেশিদের তাগিদে সরকারকে মাঝে মাঝে এটা নিয়ে সভা সমিতি করতেই হয়। আমরা আসল ব্যাপারটাই হারিয়ে ফেলি। আমাদের দৈনন্দিন জীবনে প্রতি মুহূর্তে মনে রাখতে হবে, জীবন বাঁচাতে হলে পরিবেশ বাঁচাতে হবে, এর কোনো বিকল্প নেই। আমি কোনো রকমে অসুখ বিসুখ নিয়ে জীবন কাটাতে পারলেও আমার সন্তানরা বেঁচে থাকতে পারবে না, কারণ আমি তাদের বেঁচে থাকার মূল অবলম্বনটি ধ্বংস করে দিয়েছি। পরিবেশকে হতে হবে নাগরিকদের আন্দোলন, সরকারের আন্দোলন না। নিজেদের টিকিয়ে রাখার সংগ্রাম, এটাই হবে আন্দোলন। নিজের বংশধরদের জীবন নিশ্চিত করার সংগ্রাম, এটাই হবে আন্দোলন। পরিবেশ আপনাকে কষ্ট করে বানিয়ে দিতে হবে না। প্রকৃতি লক্ষ লক্ষ বছর ধরে পরীক্ষা নিরীক্ষা করে এটা আপনাকে বানিয়ে দিয়ে গেছে। অতি চমৎকার একটা ব্যবস্থাটা। আর আমরা এখন উঠে পড়ে লেগেছি এটাকে ধ্বংস করে দেওয়ার জন্য। আমাদের কিরকম শক্তি! এই লক্ষ লক্ষ বছরের যে ফলাফল, আমরা জান দিয়ে চেষ্টা করে যাচ্ছি এটাকে শেষ করে দেওয়ার জন্য। এটাই আমাদের সমস্যা। ধ্বংস করার থেকে বিরত থাকুন। নতুন সৃষ্টি করার কোনো দরকারই নেই। প্রকৃতি আমাদেরকে দিয়ে দিয়েছে সবকিছু। এই ধ্বংস থেকে বিরত থাকলেই আমরা এই সুন্দর পৃথিবী উপভোগ করতে পারবো। আমরা গাছ লাগানোর উৎসব করছি, একটু আগে ঘোষণা করলাম, তো ভালো কথা।
তার সঙ্গে গাছ কাটা বন্ধ করার অভিযানটাও চালাতে হবে। বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা 2025 এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা 2025 এর উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে ব্রিফ করছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। এটা আলোচনা চলমান। আজকে ইলেকশন কমিশনের কাছে আমরা আনুষ্ঠানিক বৈঠকের মধ্য দিয়ে এটা দাবি উত্থাপন করেছি, এটা এই পদ্ধতিটা যেন বাংলাদেশে চালু করা হয়। এই পদ্ধতি চালু হলে বর্তমান সরকার এবং নির্বাচন কমিশন জাতির কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে ইতিহাসের সেরা নির্বাচন, সুন্দর নির্বাচন উপহার দেবেন। পরিবেশ যদি এনশিওর করা না যায়, লেভেল প্লেয়িং ফিল্ড যেটা বলে, এটা যদি নিশ্চিত করা না যায়, তাহলে সেখানে নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য হতে পারে না। অতীতের নির্বাচনগুলো তার প্রমাণ। এই জন্য আমরা বলেছি পিআর পদ্ধতির মধ্য দিয়ে কালো টাকার দৌরাত্ম্য রহিত হবে, সন্ত্রাসী কার্যক্রম বন্ধ হবে, ম্যাক্সিমাম ভোটারদের ভোটের প্রতিফলন ঘটবে। কারণ এখানে দলীয় নমিনেশন যে বাণিজ্য হয়, এটাও বন্ধ হওয়া। একভাবে প্র্যাকটিস হয়, পার্সেন্টেজ এখানে ভেরিয়েশন আছে। এখানে হাইয়েস্ট 5% আছে, আবার নিচের দিকে 1-2%-এর দিকেও আছে। আমরা 1%-এর ভিত্তিতে প্রাপ্ত ভোটের সাংখ্যিক হারে আসন বন্টন দলগুলোর জন্য সেই পদ্ধতিটিকে গ্রহণ করার জন্য অনুরোধ করেছি। থার্ড আমাদের ইস্যু ছিল আপনার প্রবাসীদের ভোটাধিকার। বাংলাদেশের 1,10,00,000 মানুষ, 10 লাখ মানুষ বিদেশে কর্মরত আছে। এই 1,10,00,000 মানুষ কিন্তু তার ভোটাধিকার থেকে বঞ্চিত, তারা ভোট দিতে না। আমরা যাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলি, তারা দেশের জন্য যে, দেশের অর্থনীতির জন্য যে কন্ট্রিবিউশন করে, সামাজিকভাবে যে কন্ট্রিবিউশন করে, বাংলাদেশকে বিদেশে তারা যেভাবে রিপ্রেজেন্ট করে, বাংলাদেশের কালচার তুলে ধরে, ইকোনমিকে সমৃদ্ধ করে, সেই জায়গায় তারা দেশকে দিয়ে যাচ্ছে, কিন্তু তাদের অধিকারটা প্রয়োগ করতে পারছে না। তাদের মনে কষ্ট আছে, দুঃখ আছে। দুঃখ কষ্টের সাথে তার কনস্টিটিউশন যে রাইট, ফান্ডামেন্টাল রাইট, সে এখানে প্রয়োগ করতে পারছে না। আমরা এই জন্য বলেছি এই কমিশন এবং এই সরকার যেন যথাযথ উদ্যোগ নেয়। এবারে ইলেকশন কমিশন ইতিমধ্যে যে 3টা পদ্ধতি নিয়েছে, আমরা বলেছি আমাদের পক্ষ থেকে পোস্টাল ভোটার, অনলাইন ভোটার পদ্ধতি যেগুলো আছে, এগুলোই আপনারা ভোট গ্রহণের জন্য পদ্ধতি হিসেবে নিতে পারেন, যাতে করে আমাদের প্রবাসীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে ব্রিফ করছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। চীন সফররত বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে রাজনৈতিক সমঝোতা স্মারকে আগ্রহ প্রকাশ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লি জিয়াংঝাও। মঙ্গলবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সফররত প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় এসব আশাবাদ ব্যক্ত করেন লি জিয়াংঝাও। বিএনপির নেতারা বলেন, বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থান সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্পে চীন আরও বেশি অংশগ্রহণ প্রত্যাশা করে বিএনপি। পরে সফররত প্রতিনিধি দল চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার মিস সুই হাইওয়ানের আমন্ত্রণে আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেন। হাতিরঝিল থানার হত্যা মামলায় নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে। একই মামলায় হাসানুল হক ইনুকেও গ্রেফতার দেখানোর আদেশ দেয় বিচারক।
বুধবার ঢাকা সিএমএম আদালতে তাদের হাজির করা হলে শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। এছাড়া সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে মিরপুর মডেল থানার হত্যা মামলায়, সাবেক প্রতিমন্ত্রী তাজুল ইসলামকে পল্টন থানার হত্যা মামলায় এবং ডিএমপির সাবেক উপ কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহকে ভাটারা থানার হত্যা মামলায় গ্রেফতার দেখিয়েছে আদালত। $227 জনের হত্যার লাইসেন্স পেয়েছি। ফোনালাপে এমন বক্তব্যের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 2 জনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের শুনানি হবে আজ। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ এই শুনানি হবে। এর আগে বিচারের স্বচ্ছতার স্বার্থে এই মামলার সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ওয়াই মশিউজ্জামান অ্যামিকাস কিউরি নিয়োগ দেন ট্রাইব্যুনাল। প্রসিকিউটর বলেন, পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পরও হাজির হয়ে বা আইনজীবীর মাধ্যমে কোনো ব্যাখ্যা দেননি শেখ হাসিনা। এখন আইন অনুযায়ী এই 2 জনের সাজা দিতে পারবেন ট্রাইব্যুনাল। আইন অনুযায়ী অভিযোগ প্রমাণিত হলে 1 বছর সাজা ও 5,000 টাকা জরিমানার বিধান আছে। পিলখানা হত্যাকাণ্ডে তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে জানিয়েছেন বিডিআর সদর দপ্তর পিলখানা হত্যাকাণ্ড সম্পর্কিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। বুধবার রাজধানীর সায়েন্স ল্যাবরেটরিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটাই জানান কমিশনার প্রধান আ.ল.ম ফজলুর রহমান। জানান, বিডিআর হত্যাকাণ্ডকে দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের ফল বলে মনে করছেন তদন্ত কমিশন। হত্যাকাণ্ডে বিদেশি সংশ্লিষ্টতা পাওয়া গেছে। সামরিক ব্যবস্থা নিলে এসব হত্যাকাণ্ড কমানো যেত বলে মনে করে কমিশন। নেতৃবৃন্দের নানা মাত্রায় সংশ্লিষ্টতার যথেষ্ট তথ্য প্রমাণ পাওয়া গেছে এবং বর্তমানে তথ্য প্রমাণ যাচাই বাছাইয়ের কাজ চলছে। 25-26 ফেব্রুয়ারি 2009 পিলখানায় সংঘটিত এই হত্যাকাণ্ডটি একটি দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের ফল হিসেবে কমিশনের কাছে প্রতীয়মান হয়েছে। দেখছেন সংবাদ দুপুর। বোরো মৌসুমের ধান ওঠা শেষ হয়েছে মাত্রই। অন্যান্য বছরের তুলনায় মৌলভীবাজারে এবছর ভালো ফলনও হয়েছে। তারপরও চালের বাজার অস্থির। এমন পরিস্থিতিতে চালের দাম বাড়তির কারণ হিসেবে মিল মালিকদের সিন্ডিকেটকে দায়ী করছেন ব্যবসায়ীরা। সালে আল এলাহি কুটির তথ্য ছবিতে জানাচ্ছেন সালমা জাহান। মৌলভীবাজারে বড় মৌসুমের ধান বাজারে উঠতে শুরু করায় ঈদের আগে স্বস্তি ফিরেছিল চালের বাজারে। তবে চলতি সপ্তাহে হঠাৎ করে অস্থির হতে শুরু করেছে চালের বাজার। গত এক সপ্তাহে সব ধরনের চালের দাম কেজি প্রতি 4 থেকে 5 টাকা বেড়েছে। মিনিকেট বিক্রি হচ্ছে 74 থেকে 75 টাকা, কাজললতা 65 থেকে 68 টাকায়, আর 28 চাল 55 থেকে 56 টাকা কেজি দরে। ক্রেতারা বলছেন, একদিকে আয়ের চাপ, অন্যদিকে প্রতিদিন নিত্য প্রয়োজনীয় এই পণ্যের দাম বৃদ্ধিতে তাদের নাভিশ্বাস উঠছে। তাহলে তো প্রতি কেজিতে 4-5 বাড়ি গেছে। আমরা বিজয় করি মনে করো কোনো কিছু করার মতন ক্ষমতা নেই। আমরা বড় হিমটিম খাইতে আছি। এখন পেডেলের রিক্সা দৌড়াইয়া 300, 350, 400 রুজি করি। বাসা বানা দিয়া খানা খরচ হইয়া কোনো কিছু থাকে না। বিরাট একটা সংগঠন আছে। আর দাম বাড়তির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন সব মিলারদের কারসাজি। সিজনের সময় দানার দাম কম ছিল, লাগে চাউলের দামও কম ছিল। ঈদের বাদ থেকে চাউলের বস্তাতে 100 বাড়ি। দামটা বাড়ার কোনো রিজন আমরা পাইলাম না। আর মালটা চাহিদা দেখা যায় বেশি, দানের দামটাও বেশি। তারা হয়তো দানের দাম বৃদ্ধি পাওয়ার সাথে সাথে চাউলের দামটা বাড়ছে। ব্যবসা তো আসলে সঠিকভাবে করতাম না, হুট করে একটা দামটা বাড়ে, কিন্তু এই সিজনে এটা দাম বাড়ার কোনো প্রশ্ন নেই। এটা তো এখন বাড়ার একমাত্র কারণ মিলর সিন্ডিকেটের কারণে বাড়ছে, আর তো বাড়ার কথা না। এখন এই অবস্থায় বাজার মনিটরিং ও মধ্যস্থ ভোগীদের দৌরাত্ম্য কমানোর উদ্যোগের দাবি জানিয়েছেন ভোক্তারা। নিউজ ডেস্ক, দেশ টিভি।
এইচএসসি ও সমমানের পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন চট্টগ্রাম বিভাগের পরীক্ষার্থীরা। কিছু শিক্ষার্থী পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলন করলেও এ নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড। আজিজা হক পায়েলের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। ২৬ জুন এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু। চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার প্রায় ২ লাখ পরীক্ষার্থী এবার অংশ নিচ্ছেন এই গুরুত্বপূর্ণ পরীক্ষায়। শেষ মুহূর্তের প্রস্তুতিতে এখন ব্যস্ত সময় পার করছেন পরীক্ষার্থীরা। দ্রুত পরীক্ষা শেষ করে জীবনের লক্ষ্যে পৌঁছানো তাদের স্বপ্ন। প্রিপারেশন এখন নিয়ে ফেলছি, যেহেতু এখন পরীক্ষাটা যদি না দিই তাহলে আমাদের প্রিপারেশনগুলো নষ্ট হয়ে যাবে। যারা পরীক্ষা দেওয়ার মন মানসিকতা রাখে, প্রস্তুতি ভালো, তারা পরীক্ষা দিবে। তবে রয়েছে এর ব্যতিক্রমও। কিছু শিক্ষার্থী করোনা, জুলাই আন্দোলন, রাষ্ট্র সংস্কার সহ নানা বিষয়ে সময় দিতে গিয়ে ভালো প্রস্তুতি নিতে পারেনি, তাই পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলন করছেন তারা। আমাদের বন্ধু বান্ধব করোনা আক্রান্ত, ডেঙ্গুতে আক্রান্ত, আমরা চাচ্ছি না আমরা যে একটা ক্ষতির সম্মুখীন হই, এটা আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি যে এমসিকিউ এবং আমাদের যে সিকিউ কোশ্চেন আমরা একসাথে পাস চাচ্ছি। তবে এ নিয়ে সিদ্ধান্ত হয়নি বলে জানায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড। এমসিকিউ, সিকিউ, ব্যবহারিক তিনটাতে তারা কমপ্লিটলি একটা মার্জিনে অর্থাৎ 33 পাইলে তারা পাস চাচ্ছে। এখন তুমি পরীক্ষা দেওয়ার আগে যদি বলতে আমার এইটা চাই, এটা ওদেরকে আমি বুঝেই বলেছি। এই সময়টা পরীক্ষার্থীদের জীবনে বড় এক চ্যালেঞ্জ। ওরা যেন মানসিকভাবে ভেঙে না পড়ে সেদিকে খেয়াল রাখছে বলে জানান অভিভাবকরা। পরীক্ষা যদি পেছালে বাচ্চাদের এটা ভেঙে যাবে, একটা যে একটা স্পিড আছে মনোবলটা ভেঙে যাবে, পেছানোর দরকার নাই। মা বাবা, ভাই বোন, বড় ভাই বোন যারা আছে সবাই আপনারা তাদের পরীক্ষার দিনগুলোতে বা আগের দিনগুলোতে কয়েকটা দিন, এক সপ্তাহ থেকে শুরু করে একটা মাস তাদের প্রতি যত্নশীল হন। শিক্ষার্থীরা ভালো ফলাফল করবে এমন প্রত্যাশা শিক্ষকদের। আমরা সবসময় আমাদের শ্রেণী কার্যক্রম চালিয়ে গেছি এবং ছাত্রছাত্রীদের আমরা সবসময় পরীক্ষামুখী রেখেছি এবং তারাও ক্লাস করেছে, পরীক্ষাও দিয়েছে। আশা করি আমাদের প্রস্তুতি ভালো, পরীক্ষায় ভালো ফলাফল করবে বলে আমরা প্রত্যাশা করি। এই পরীক্ষার মধ্য দিয়ে শিক্ষার্থীরা জীবনে এগিয়ে যাবে, সামনের সুন্দর বাংলাদেশ গড়ায় ভূমিকা রাখবে, এই প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি। মেহেরপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গাংনী উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলী ও এক কলেজ ছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার সকাল 11টার দিকে শহরের বন বিভাগের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মধ্যে জেলা বন বিভাগের সামনে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন মেহেরপুর গাংনী উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী AKM মাহফুজুর রহমান এবং মেহেরপুর সরকারি কলেজের ছাত্র মোহাম্মদ আকমল হোসেন। নাটোরে সড়ক দুর্ঘটনায় 4 জন নিহতের ঘটনায় বাস চালক মামুনুর রশিদকে গ্রেফতার করেছে ঝালমলিয়া ও হাইওয়ে থানার পুলিশ। মঙ্গলবার রাতে রাজশাহী সিটি কর্পোরেশনের শাহ মখদুস থানার চকপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গেল 20 জুন বিকেলে 4:30টার দিকে নাটোর রাজশাহী মহাসড়কের বন বেলঘরিয়া এলাকায় যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় সিএনজি অটোরিকশার চালক সহ 4 যাত্রী নিহত হয়। এ ঘটনায় সিএনজি অটোরিকশার চালক বাবুর স্ত্রী বাদী হয়ে সড়ক আইনে মামলা করেন। ঝালমলিয়া হাইওয়ে থানার একটি চৌকস দল, সাব ইন্সপেক্টর আবুল কালামের নেতৃত্বাধীন একটি চৌকস দল অদ্য 24/6/2025 খ্রিস্টাব্দ তারিখ রাত অনুমান 20 ঘটিকার সময় রাজশাহী জেলা শামুকদুম থানাধীন চকপাড়া এলাকা থেকে উন্নত তথ্য প্রযুক্তি ও র্যাব 5 রাশের সহযোগিতায় পলাতক বাস চালক আসামি মোহাম্মদ মামুনুর রশিদ, পিতা আশরাফ আলী, সাংভাঙ্গা থানা, পুঠিয়া জেলা, রাজশাহীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। দেখছেন সংবাদ দুপুর।
ইরান ইসরায়েল নতুন করে যুদ্ধবিরতি ভঙ্গ না করার প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, এই যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যকে দীর্ঘমেয়াদে শান্তির পথে নিয়ে যাবে। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, 12 দিনের লড়াইয়ে ইসরায়েলকে ঐতিহাসিক শাস্তি দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। আর নেতানিয়াহুর দাবি, এ যুদ্ধের বিজয়ে প্রজন্মের পর প্রজন্ম মনে রাখবে। লুৎফর কবিরের রিপোর্ট। ইরানের কোম শহরে শোকের মাতম, চোখের জলে নিহতদের শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল। দখলদার ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে প্রাণ হারান 6 শতাধিক মানুষ। ইরান ইসরায়েল লড়াই পরিচিতি পেয়েছে 12 দিনের যুদ্ধ হিসেবে। যুদ্ধবিরতির প্রথম কয়েক ঘন্টা হামলা পাল্টা হামলা ঘটলেও পরিস্থিতি এখন শান্ত। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের মুখে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন, এই যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যকে শান্তির দিকে নিয়ে যাবে। ইসরায়েল নতুন করে হামলা না চালানোয় আমি কৃতজ্ঞ। এটি দীর্ঘমেয়াদে শান্তির পথ সৃষ্টি করবে, আর পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। আমার মতে তারা দুর্দান্ত একটি জাতি। ইরানের মানুষ ভালো ব্যবসায়ী। এ সময় ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের কোনো পরিকল্পনা আছে কিনা এ নিয়ে উঠেছে প্রশ্ন। আমি ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের পক্ষে নই। যত দ্রুত সম্ভব সবকিছু শান্ত দেখতে চাই। শাসন ব্যবস্থার পরিবর্তনের জন্য একটা দেশে বিশৃঙ্খলার প্রয়োজন। আমরা এসব চাই না। তাদের নিজেদের পুনর্গঠনে মনোযোগী হওয়া উচিত। গত 13 জুন শুরু হওয়া যুদ্ধের ইতি টেনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মঙ্গলবার এক বার্তায় বলেছেন, দখলদার ইসরায়েলকে ঐতিহাসিক জবাব দিয়েছে সশস্ত্র বাহিনী। আর এ লড়াইয়ে নিজেদের বিজয় দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। 12 দিনের অপারেশন রাইজিং লায়নের মাধ্যমে আমরা ঐতিহাসিক বিজয় ছিনিয়ে এনেছি, যা প্রজন্মের পর প্রজন্ম মনে রাখবে। আমাদের অস্তিত্বের জন্য যেসব হুমকি ছিল তা শেষ করে দিয়েছি। প্রথমত পরমাণু স্থাপনা, দ্বিতীয়ত 20,000 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এসব ধ্বংস না করলে উল্টো ইসরায়েলই ধ্বংস হয়ে যেত। যদিও ইরানে এসব ধ্বংসের কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি গণহত্যায় অভিযুক্ত নেতানিয়াহু। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলায় নিহত হয়েছে ইসরায়েলের 7 সেনা। আহত আরও কয়েকজন। মঙ্গলবার রাতে খান ইউনিসে সেনাদের ওপর অতর্কিত হামলা চালায় হামাস যোদ্ধারা। নিহতদের সবাই ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের সদস্য। তাদের বয়স 19 থেকে 21। আহত সেনাদের উদ্ধারে গেলে ফের হামাসের অতর্কিত হামলার মুখে পড়ে অন্যান্যরা। একটি সাঁজোয়া যানে আগুন ধরিয়ে দেয় হামাস। ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে এটিকে হামাসের বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। এদিকে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ হলেও গাজায় চলছে ইসরায়েলি বাহিনীর হামলা। একদিনেই নিহত হয়েছেন অন্তত 86 ফিলিস্তিনি। মঙ্গলবার উপত্যকা জুড়ে হতাহতের এ ঘটনা ঘটে। এদের মধ্যে 56 জন ত্রাণ নিতে এসে ইসরায়েলি সেনার গুলিতে প্রাণ হারান। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গাজা ভূখণ্ডে ত্রাণ বিতরণে কৌশলগত ফাঁদ হিসেবে দেখছেন ফিলিস্তিনিরা। মধ্য গাজার সালাহ আল দিনে নিহত হন আরও অন্তত 25 জন। 2023 সালের 7 অক্টোবর থেকে চলা ত্রিমুখী অভিযানে প্রাণহানি হয়ে ছাড়িয়েছে 56,000। আহত অন্তত 1.5 লাখ ফিলিস্তিনি। দেখছেন সংবাদ দুপুর।